সমস্ত দাবিগুলি বিশ্লেষণ করলে পরে মূল যে কথাটা সেটা হচ্ছে কাজ দাও, কাজ না হলে রোজগার হবে না, পয়সা আসবে না, পয়সা না থাকলে চাল ডাল কি করে কিনবো, খাবো কি করে, বাচ্চাদের বাঁচাবো কি করে, এটা হচ্ছে মূল কথা। সরকার আছে নাকি, সংবাদকেও আছে নাকি? এখানে কি আছে? ভাষণ আছে, বচন আছে, আর বিজ্ঞাপন আছে, কাজ নাই। সেদিক থেকে আজকে আপনাদের হয়ে প্রতিনিধি যারা, তারা পরবর্তী সময়ে নেতৃত্বে যা বলছিলেন, মহকুমা শাসকের কাছে যাবেন, মহকুমা শাসক আর ক্ষমতা শোনা হতো 6 সেপ্টেম্বর ব্লকের যে ভিডিও, তাকে আগেই নির্দেশ দিয়ে ব্লকে যাতে সে না থাকে তার ব্যবস্থা করে রেখেছে। তার পরবর্তী পর্যায়ে যে সে বলছে আমি কি করবো, সাহেব আমাকে বসিয়ে গেছে, আপনাদের কাগজ চালে রেখে দিলাম, তারপর তাকে নিয়ে যাবো, আর কোনো ফোন নাই। মহকুমা শাসক তুলনামূলক ভাবে ভিডিওর চাইতে একটু ক্ষমতা বেশি। এই যে দাবিগুলো, কাজ, খাদ্য, উপার্জন, এগুলো কার্যকরী করতে গেলে পর জেলাকে উদ্যোগ নিতে হবে এবং রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। মহকুমা শাসক তিনিও বলবেন যে আমি তো চেষ্টা করবো যতটা পারি, আর আমার উপর মহলের দৃষ্টিতে আনবে, এরকমই হয়তো বলবেন। তারপরে তারা যাবেন জেলা শাসকের কাছে, তিনিও তার ক্ষমতা একটু বেশি, তিনি বলবেন আমার যতটা ক্ষমতা আমি চেষ্টা করবো, আর বাকি সব তো করতে পারবো, আপনারা যা বলছেন আমি সরকারের কাছে যাবো। সরকারটা কোথায়? প্রশ্ন তো এটাই। কাজে আপনাদের কাছে আমি যেটা বলবো, একটা মিছিল, একটা বিক্ষোভ, একটা ডেপুটেশন, এর মধ্যে কিন্তু আন্দোলন থেমে থাকলে চলবে। এই আন্দোলন চালাতে হবে, বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে। কাজে বাঁচতে গেলে, বেঁচে থাকতে গেলে পরে দাবিগুলো, এগুলো তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলছে, তারা কি দাবি তুলে বলছে আমরা যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোক তাদের জন্য দাবিগুলি করছে? বলছে না। সব ধরনের লোক, যারা কৃষক, যারা শ্রমিক, যারা শ্রমজীবী, যারা উপজাতি, যারা তফসিলি, যারা ওবিসি, যারা সংখ্যালঘু, যারা ছোট মাঝারি ব্যবসায়ী, বেকার ছেলে মেয়ে, নারী পুরুষ নির্বিশেষে, দলের কথা বলতো জনগণের দাবি। এবং এই যে দাবিগুলি তোলা হচ্ছে, কাঠালিয়ার ব্লকের কোনো মানুষ কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কোনো নেতা কর্মীকে ধরে 6 তারিখের আগে অথবা 6 তারিখের পরে বলেননি যে তোমাদের এই দাবিটা কেন করলে, এটার সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে, শুধু শুধু একটা ঝামেলা করার চেষ্টা করা হচ্ছে। বলেনি তো, ঠিক করেছে, আপনাদের বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। সামনাসামনি বলতে না পারলেও বলেছে চালিয়ে যান, আমরা আছি, আমরা থাকবো। ভুল করে ফেলেছিল বিধানসভা। এখানে যে দাবি নিয়ে আপনারা এসছেন, এলাকা আগে থেকে প্রচার হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কেউ বলেছে আপনাদের এগুলো কি দাবি? এগুলি তো রাজনৈতিক দাবি, দলীয় দাবি, আপনাদের দলের লোক, আমাদের কি আছে? কেউ বলেনি, বলবেও না। দাবি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করেছে, দাবি জনগণের, দল না, মত না, ধর্ম না, বর্ণ না, মানুষের জন্য। এই সরকার জনবিরোধী, রাজ্যের উন্নয়ন বিরোধী, সর্বনাশ করছে। কাজেই এদের কাছে দাবি সনদ তুলে দিলেই তারা আপনারটা মেনে নিয়ে কার্যকরী করবেন, সুরসুর করে, এটা ভাবলে কিন্তু ভুল করবেন। লড়াই বন্ধ রাখতে চলবে না। সন্তান যখন মায়ের জঠরে আসে ভ্রূণ অবস্থায়, সেখান থেকে বড় হতে, তারপর সূর্যের আলো দেখবার জন্য ভেতরে কিন্তু সে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে। এটা একটা লড়াই, মৃত্যুর দিন শেষ যে নিঃশ্বাসটা নিচ্ছে তখনও লড়াই করছে, আরেকবার নিঃশ্বাস নিতে পারে কিনা, এটাই মানুষের জীবনের ধর্ম। এটা যেমন সত্য,
গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আমাদের বেঁচে থাকতে গেলে পর লড়াই ছাড়া কোনো রাস্তা নাই। কাজে এই লড়াই চালু রাখতে, ত্রিপুরার জন্য না। আমরা সোনামুড়ার মানুষ, সোনামুড়া এবং ত্রিপুরার কথা বলছি। দেশের দিকে তাকান না, চলছে কি দেশে? কৃষকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, খেত মজুরদের আন্দোলন, দলিতদের আন্দোলন, যুবকদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, ব্যাংকের কর্মচারীদের আন্দোলন, বিমার কর্মচারীদের আন্দোলন, নিরাপত্তার জন্য রাষ্ট্রকে রক্ষা করার জন্য যে অস্ত্রাদি তৈরি হয় সেখানে যারা কাজ করে সে কর্মচারীরা, তাদের আন্দোলন। কোথায় আন্দোলন নাই ভারতবর্ষে? তারা কি সবাই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোক, বামপন্থী ফ্রন্টের সমর্থক? তা তো না, হবে না। কেন আন্দোলন করতে হচ্ছে? কেন রাজ্য সরকার, বিজেপি সরকার জনবিরোধী ভূমিকা নিচ্ছে, রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী ভূমিকা নিচ্ছে। একচেটিয়া পুঁজি, কর্পোরেট লুটেরা, তাদের সঙ্গে ধর্মান্তর শক্তির মিল, এদের হয়ে সরকারটা কাজ করে, এদের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করছে। কৃষক বুঝতে পারছে বাঁচবো কি করে, ক্ষেত মজুর বুঝতে পারছে বাঁচবো কি করে, শ্রমিক বুঝতে পারছে সর্বনাশ হয়ে যাচ্ছে। কৃষক যারা, ক্ষেত মজুর যারা, শ্রমিক যারা, তাদের মধ্যে তফসিলি আছে, ওবিসি আছে, সংখ্যালঘু আছে, উপজাতি আছে, দলিত আছে, সব ধর্মমতের মানুষ আছে। এই কারণে আমরা বারবার বলি কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক ঐক্যবদ্ধ হোক। তার মানে সবাইকে ঐক্যবদ্ধ করা যায়। লড়াই চলছে। কি দেখছেন? কৃষক আন্দোলন আগামী 26 তারিখ নভেম্বরে 1 বছর পূর্ণ হবে। ভারতবর্ষের স্বাধীনতার পর আমাদের দেশের 70% মানুষ গ্রামে কাজ করে। তাদের প্রায় 80 থেকে 85% প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এরা জানতে শুরু করেছে। ওই যে 3টা আইন, সময় পেলে ভালোভাবে কিছু বলার চেষ্টা করবেন, আমি জানি না সময় পাবেন কি। এগুলো আপনারা জানেন, তবু বলছি এগুলো বাতিল করো। এটা কৃষির বিরুদ্ধে, কৃষকদের বিরুদ্ধে। কৃষকের বিরুদ্ধে মানে গরিবদের বিরুদ্ধে, খেত মজুরদের বিরুদ্ধে। তারা যদি সংখ্যায় বেশি হয়, তাদের ছেলে মেয়েও বেশি। তারাই তো 125-30 কোটি মানুষের মধ্যে বড় অংশ। ধর্ম, বর্ণ, সম্প্রদায় যাই হোক, তারা বলছে আমাদের সর্বনাশ করে দিচ্ছে এই লুটেরাদের সাথে। এই আইন বাতিল করো, এই বিল প্রত্যাহার করো। শুনছেন? শুনবে না তো? ভোটের সময় গরিবের জন্য কেঁদে কেঁদে একেবারে বুকের জামা কাপড় ভিজিয়ে ফেলে চোখ নষ্ট করে ফেলবার জন্য। তখন আপনি যা চাইবেন আকাশের চাঁদ তারা সব ফেলে দেবে। ভোট শেষ, ক্ষমতা গ্রহণ করবে। ওই লুটেরাদের সাথে তারা রক্ষা করছে। আন্দোলন 1 বছরের মাথায় এসছে। 26শে নভেম্বর 1 বছর হবে। সেদিন ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে রাজ্যের রাজধানীতে বড় বড় সমাবেশ। দিল্লিতে ঢুকতে দেয়নি। হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব সীমান্তবর্তী এলাকায় তারা এটাকে মহাপঞ্চায়েত বলে, মানে বড় জমায়েত। তারপরে তারা বলছে এটাই শেষ না, এরপর বাজেট সেশন আসছে, ওখানে আমরা কেন্দ্রীয় সমাবেশ করবো, সব জায়গার থেকে লুকানো। অনেকে বলছে সরকার তো আপনাদের কথা শুনছে না, আপনাদের আন্দোলন তো 1 বছর হয়ে যাচ্ছে, কদিন চলবে? সরকার যদি 5 বছরের হয়, যদি দাবি না মানে আন্দোলনও 5 বছর চলবে। তারপরে সরকারটা কোথায় থাকে দেখব, তারপর আমরা ঠিক করবো আগামী দিনে কি হবে না। এটার নাম লড়াই। চলছে, বন্ধ হচ্ছে না। এখান থেকে লুটপাটি আমরা বুঝিয়েছি। পাঞ্জাবের, হরিয়ানা, রাজস্থানের, মধ্যপ্রদেশের এই সমস্ত কৃষকদের, ওখানে তো এত শক্তিশালী সংগঠন আমাদের নাই। জীবনের অভিজ্ঞতা সব শিখে মায়ের জঠর থেকে একটু ভূমিষ্ঠ ধীরে ধীরে অভিজ্ঞতা থেকে মানুষ শিখে, এবং এটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। সেই শিক্ষা থেকে কৃষক বুঝতে পেরেছে, যে কারণে স্বাধীনতার সংগ্রাম স্বপ্ন এক জায়গায়, বাস্তবের অভিজ্ঞতা এই সরকারটা সর্বনাশ করে দিচ্ছে। একে রাখলে
শেষ হয়ে যাবো, কাজে লড়াই শান্তিহীন চলবে ঘোষণা দিয়েছে। শ্রমিকরা কি কথা বলছে? তাদের যে অধিকার আন্দোলন করার, সংগ্রাম করার, দাবি করার, দর কষাকষি করার, যেখানে কাজ করছে একটু ভালো স্বাস্থ্যকর জায়গায় থাকতে চান, মেয়েরা কাজ করে, ছেলেরা কাজ করে, মেয়েদের একটু আলাদা করে কিছু তাদের প্রাকৃতিক ক্রিয়াকর্ম করতে হয়। ছেলেরা যেখানে যায় সেখানে মেয়েদের পাঠানো যায় না, তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। বলছে এগুলো কিচ্ছু থাকবে না, সমস্ত আইন বাতিল। 42টা আইন খারিজ করে শোষক, মালিক, লুটেরা তাদের জন্য 3টা কোর্ট তৈরি করেছে। এটার জন্য গত 3 বছর যাবত ভারতবর্ষ কয়েকবার বন্ধ হয়ে গেছে। এরা কি বলছে? গত 26শে নভেম্বর ভারত বন্ধ ডেকেছিল তারাও বলছে আগামী 26শে নভেম্বর ভারত বন্ধ আমরা 1 বছর আগে করেছিলাম, তার বর্ষপূর্তিতে জমায়েত করবো। অদ্ভুত ঘটনা, মিলে গেল। এবং তারা বলছে আপনারা 26 তারিখ কৃষক ভাইরা করবেন তো, আমরা আপনাদের সঙ্গে আছি। আবার কৃষকরা বলছে আপনারা 26 তারিখ বন্ধ রেখেছিলেন, আমাদের 26 তারিখ ঢুকতে দেয়নি, আমরা তো জমায়েত আছি, আপনারা রাখছেন তো, আমরা আপনাদের সমর্থন করছি। এটাই হচ্ছে অভিজ্ঞতা। সবসময় বক্তৃতা দিয়ে এক জায়গায় মানুষকে আদা যায় না। কৃষক বুঝছে, খেত মজুর বুঝছে, শ্রমিক ছাড়া ভালো। শ্রমিক বুঝছে কৃষক ক্ষেত মজুরকে বাদ দিয়ে চলবো না, একসাথে মিলতে হবে। জাত না, ধর্ম না, বর্ণ না, পতাকার রং না, পেট ক্ষুধা রং খুঁজে না, খাবার খুঁজে এই জায়গায় আসছে। শুধু তা না, শ্রমিকরা তারা সিদ্ধান্ত নিয়েছে, রাস্তায় কনভেনশন করেছে, হলে না। আপনাদের সুনামরায় যে বামফ্রন্ট সরকার বিরাট হলটা তৈরি করে দিয়ে গেছে, প্রায় 1300 মানুষ বসতে পারে, কেউ বিশ্বাসই করেননি। জেনারেলি ওখানে এই সমস্ত সংগঠন হয়। এই শ্রমিকদের সংগঠন গত 3-7 আগে তারা রাস্তায় কনভেনশন করেছে। কৃষকরা এই আন্দোলন যারা করছে তারা যেমন রাস্তায় পার্লামেন্ট বসিয়েছে, তাদের মতো করে আইন পাস করিয়েছে, তারাও রাস্তায় কনভেনশন করে সিদ্ধান্ত নিয়েছে। বাজেট আসছে, প্রত্যেক বছর ফেব্রুয়ারি মার্চে হয়। বাজেট যখন বসবে তখন ভারতবর্ষে তারা লাগাতার 48 ঘন্টার ধর্ম করে যাবে। বলে এছাড়া কোনো রাস্তা নাই, শেষ করে দিচ্ছে আমাদের রক্ত মাংসের সমস্ত, তারা নিংড়ে নেওয়ার চেষ্টা করছে। কাজে ওখানে তাকে যদি রেহাই দেয় আমাদের কে রক্ষা করবে? শ্রমিক বলছে, কৃষক বলছে, এক মজুর বলছে, যুবকরা সমর্থন করছে, মায়েরা বোনেরা সমর্থন করছে, শিক্ষক, কেরানি, কর্মচারী, ব্যাংক থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্থা, তারা বলছে আমরা আছি। এই জায়গায় কে নিয়ে গেল? বিজেপি সরকার, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, ফ্যাসিস্ট। এরা তার থেকে শিখেছে। হিটলার, মুসলিম পৃথিবীকে যারা পায়ের তলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আর যারা এই সারা পৃথিবীকে শাসন করবে, এদের থেকে শিখে তাদের যে নেতা তার ছবি পূজা করে বলুন, এটা আমাদের না পৃথিবী। তারা এসে আজকে এই ভারতবর্ষটাকে লুটেরাদের হাতে তারা তুলে দেওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে মানুষ কিন্তু এখন অভিজ্ঞতা থেকে ঘর ছেড়ে ছেড়ে দৌড়তে শুরু করেছে। 2019-এর লোকসভা নির্বাচনে যে সাফল্য তারা হেরে যেত, এরকম পরিস্থিতিতে কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসবাদীরা আক্রমণ করলো, 42 জন CRPF মারা গেল। সেদিন অনেকে প্রশ্ন তুলেছেন সাহস করে, কেউ চুপ করেছিলেন, এখন সবাই বলতে শুরু করছেন যে এটা তো মনে হচ্ছে একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ, এর পেছনে কোনো একটা মাথা কাজ করেছে। তারপরে কি হলো? পাকিস্তানের কোন একটা জায়গায় কি বলল? সার্জিক্যাল স্ট্রাইক। পেটে যদি গুলমাল হয়, অসুবিধা যদি হয়, তখন ডাক্তারবাবু কি বলেন, অসুখ যখন হচ্ছে না এটা কেটে ফেলে দিতে হবে, এটা কিন্তু সার্জারি বলে। তো বলছে এরকম দুষ্টদের মোকাবেলা করার জন্য আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি। আসলে কি করেছে কেউ জানে না। পৃথিবীর বিভিন্ন জায়গার সাংবাদিকরা সেখানে গেছেন। আর এক ভদ্রলোক গাছের তলায় মাথায় হাত দিয়ে বসে আছেন, তাকে গিয়ে সবাই মিলে প্রশ্ন করছেন কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কজন মারা গেছে। বিরক্ত হয়ে বলছেন, আর দেখছেন না আমার এখানে একটা স্প্লিন্টার লেগেছে, এই জায়গাটা কেটেছে, সেলাই করে ব্যান্ডেজ করে রেখেছি, আর একটা গাছের ডাল পড়েছে।
আমার ঘরটা তো এখনো টিলার উপর আছে, কেন আপনারা যন্ত্রণা করছেন, আমাকে একটু শান্তিতে থাকতে দিন। এটা এসছে, কোনো জবাব নাই। কিন্তু পরাজয়ের হাত থেকে অস্তিত্ব রক্ষা করার জন্য এটাকে ভিত্তি করে আরেকটা বিভাজনের রাজনীতি করলো। এটা আপনার এমন একটা পরিবেশ পরিমণ্ডল তৈরি করলো, আবেগ, রাষ্ট্র, একতা, আসলে কি সেখানে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করে। পরাজয়ের যে নৌকাটা, যেটা প্রায় ডুবন্ত অবস্থায়, এটাকে কোনো মতো ভাসিয়ে রেখে সরকারটা দখল করল 2019-এ। এবং তারপরে 1 বছর হয়ে গেল, ভালো কাজ কিছু করেছে, আরো খারাপ করছে। প্রথম 5 বছর তো খারাপই, এরপরে এবার এই কায়দায় সরকারটা দখল করে আরো খারাপ দিকে যাচ্ছে, সর্বনাশ করে দিচ্ছে। বলছিলেন কমরেড শহীদ চৌধুরী তার বলার সময়, কি করে দেশের সম্পদ বিক্রি করে করে বড় বড় লুটারেদের হাতে কম দামে তুলে দিচ্ছে। এগুলো আপনার আমার রক্তের ঘামের বিনিময়ে তৈরি হচ্ছে। তারা মনে করেছে এভাবেই চলবে, এভাবে চলে না। কি হলো? 19-এর লোকসভা নির্বাচনের পর, ক্ষমতা দখলের পর শাহেনশাহ বনে গেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। মানুষকে চোখে লাগে না। একটা একদলীয় স্বৈর শাসন ভারতবর্ষের বুকে প্রায় কায়েম করেছেন। মানুষের মধ্যে ভাগ বিভাজন তৈরি করে, সংখ্যালঘুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাদের অধিকার থেকে তাদের বঞ্চিত করে, দেশি বিদেশি যারা লুটেরা তাদের কাছে ভারতবর্ষের দরজা জানালা উন্মুক্ত করে দিচ্ছেন। মানুষ মেনে নিচ্ছে? 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন হলো 19-এর লোকসভা নির্বাচনের পর। সব দখল করব, কে আমাদের হারাবে? ওখানে ভোট, আর আপনাদের এখানকার বিজেপি লোকটা ধিরিং ধিরিং নাচে, আরো 5টা রাজ্য আমাদের আসছে। ফল কি বেরোলো? বহু কষ্টে আসামকে রক্ষা করেছে, বাকি সমস্ত জায়গায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দিল না তো মানুষ ভোট। আমরা ত্রিপুরা থেকে লোক পাঠিয়েছিলাম, আমরা তো ত্রিপুরা থেকে লোক পাঠাইনি। গেল এই পর্যায়ে। তার কয়েক মাসের পর কি হলো? 8 থেকে 10টা রাজ্যে উপনির্বাচন হলো, বিধানসভা এবং লোকসভা। 3টা লোকসভা, বাকি প্রায় 30 থেকে 32টা বিধানসভার উপনির্বাচন। অধিকাংশগুলোতে বিজেপি ছিল বিধানসভার নির্বাচনে এবং লোকসভার নির্বাচনে। হেরে ভূত। যে কয়েকটা জিততে পেরেছে, বিধানসভার তৎকালীন নির্বাচন, লোকসভার তৎকালীন নির্বাচনে যেগুলো জিততে পারলো, সেখানে যত ভোট পেয়েছে তার চাইতে ভোট কমেছে। 1 লাখ, 2 লাখ, 3 লাখ করে ভোট কমেছে। আমরা পাঠিয়েছিলাম এখানে কানে কানে বলবার জন্য। মানুষের জীবনের অভিজ্ঞতা। এটার কিসের ভিত্তিতে হলো? এই যে লড়াইটা চলছে, অভিজ্ঞতা থেকে মানুষ বুঝতে পারছে লড়াই ছাড়া বাঁচবো না। এরা কথা শুনবার মানুষ না। এদের উপর চাপ সৃষ্টি করতে হবে, আদায় করতে হবে। বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই করে জিততে হবে। এই লড়াই চলছে। এই লড়াইয়ের প্রতিফলন এই দুটো সাধারণ যে এলাকার নির্বাচন তার মধ্যে কিন্তু ঘটলো। এই জায়গাটায় দাঁড়িয়ে বলছি, ত্রিপুরার লড়াইও চলবে। এই লড়াইয়ের মধ্যে আপনার এখানে আরেকটা নতুন লড়াই যুক্ত হলো। সোনামুড়ার ভোট, মেলাগড়ের ভোট, ত্রিপুরার এরকম 17টা জায়গায় ভোট, 13টা জায়গায় ভোট। 7টা জায়গা তো আগেই জবরদখল করেছে। কি চলছে এখানে? এখানকার অবস্থাটা কি? সারা দেশে যেমন বিজেপির উপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে, ক্রমশ ক্রমশ দুর্বল হচ্ছে, ভোট কমছে। সামনে আরো কয়েকটা রাজ্যের নির্বাচন, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, এই যে জায়গাগুলো, সেখানে পত্র পত্রিকায় যে দেখছে। আমি গতকালকে সন্ধ্যায় দিল্লি থেকে ফিরে এসেছি, 2 দিন আমি দিল্লি ছিলাম। ওই রাজ্যগুলিতে কাজ করে আমাদের বন্ধুদের কাছ থেকে শুনছিলাম, বলছে বিজেপির জন্য হাওয়া ভালো না। আমরা ওখানে খুব শক্তিশালী ঘটনা তা না। ছত্তিশগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সবচেয়ে বড় রাজ্য, সবচেয়ে বেশি লোকসভা আসন আসে। কি চলছে উত্তরপ্রদেশে?
নানা জন ওই যে আপনার সার্ভে টার্ভে করে কেউ বলছে না বিজেপির জন্য ভালো। যাই হোক, এতে আমরা এখান থেকে আপ্লুত হওয়ার কোনো দরকার নেই, ওখানকার মানুষ ঠিক করবে। বিচ্ছিন্ন হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে, সরকার আসছে তারা 42 মাস হয়ে গেল, প্রতিশ্রুতির জায়গায় প্রতিশ্রুতি, উল্টো পথে হাঁটছে, প্রতারণা, অসত্যের উপর ভিত্তি করে মানুষকে রাখার চেষ্টা করছে। তারা জানে মানুষ থাকবে না এভাবে। এ কারণে যে সন্ত্রাসটা যেদিন ভোটের ফল প্রকাশ হলো, তাদের জয় নিশ্চিত হলো, সেদিন থেকে শুরু করেছে। দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, একটু চেহারাটা আরো ঘৃণ্য, ক্লেদাক্ত, একটা বর্বরচিত চেহারা যাচ্ছে। কোথায় কাজ, কোথায় পয়সা, কি করে বাঁচবেন? রেশনের জিনিস নাই, হাসপাতালে ডাক্তার নাই, ঔষধ নাই, চিকিৎসা নাই, রাস্তাঘাট ভেঙে চৌচির, সেচের যন্ত্রপাতি যা আগে তৈরি করা হয়েছিল সমস্ত নষ্ট, নতুন কোনো কাজ নাই। একজন বলছিলেন বক্তৃতা করতে গিয়ে, আরে বামফ্রন্ট সরকার যেগুলো শুরু করেছিলেন সেগুলো প্রায় 4 ভাগের 3 ভাগ শেষ করে দিয়ে চলে গেছেন, এগুলো পূর্ণ করে এগুলো ঠিক মতো চালু করতে পারছে না। যেগুলি করেছে এই ফিতা কাটতে কাটতেই তো 5 বছর চলে যাচ্ছে। অপদার্থতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? বক্তৃতা করলে মানুষ মানবে সব। এই কারণে এরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কণ্ঠস্তব্ধ করে রাখবে, কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না, দাবি জানাতে পারবে না। কার কাছে যাবে দাবি জানাতে? এই 2-4 জন অফিসার ছাড়া বাদ বাকিরা তো আপনার আমার কথা শোনে না। কাজে কি করতে হবে? দাবিয়ে রাখতে হবে। এটাই এখানে তারা করার চেষ্টা করছে। সন্ত্রাস 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 একটা কর্মসূচি হতে পারে রাজনৈতিক, এটা শাসক দলের দুর্বলতা। ভয়ের থেকে সন্ত্রাস করছে। সাহস থাকলে, হিম্মত থাকলে, আমরা যেমন বামফ্রন্ট সরকারের সময় 25 বছর নগরের নির্বাচন, পঞ্চায়েতের নির্বাচন, লোকসভার নির্বাচন, বিধানসভার নির্বাচন, ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন, কেউ বলতে পারবে ভোটের অধিকার হরণ করেছে, কাউকে দাঁড়াতে দেয়নি, সন্ত্রাস করে মানুষকে ভোট দিতে যেতে দেয়নি। গত যে বিধানসভার নির্বাচন, যার মধ্য দিয়ে বিজেপি সরকারে আসলো, ভোটের পর গণার আগে মাঝখানের সময় বাইরের সাংবাদিক, রাজ্যের সাংবাদিক, সব দলের নেতাদের জিজ্ঞেস করেছেন ভোট কেমন হলো? ভালো হয়েছে। আপনারা খুশি? যে আমরা খুশি, শান্তিপূর্ণ, কোনো গোলমাল হয়নি। এখন যিনি মুখ্যমন্ত্রী, তিনি তখন বিজেপি দলের সভাপতি, এখনো রেকর্ড আছে, বলে না কোনো সমস্যা হয়নি, আমরা খুশি। এখান থেকে কিচ্ছু শিখলেন না। এটা হচ্ছে মানুষের প্রতি বিশ্বাসের, আস্থার অভাব, অবিশ্বাস। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, বামপন্থায় বিশ্বাস করি, আমরা মনে করি না সবসময় মানুষ সঠিক সিদ্ধান্ত নেয়। মানুষ ভুল করতেই পারে, নানা কারণে করতে পারে, কিন্তু আমাদের উপলব্ধি হচ্ছে মানুষকে কিন্তু আমরা অবিশ্বাস করতে পারবো না। মানুষ মাঝে মাঝে আমাদের ভুল বুঝতে পারে, কিন্তু আমরা কেন মানুষকে ভুল বুঝবো? আমরা বরং খুঁজ করে দেখবো আমাদের ত্রুটিটা কোথায়, দুর্বলতার কোথায়, কেন তারা আমাদের ভুল বুঝলো। এগুলো আমরা দূর করার চেষ্টা করব, সংশোধিত হব, মানুষের কাছে যাব, তাকে জয় করে আমার সঙ্গে আনবো, আরো নতুন মানুষকে আনবো। ফারাকটাই তো এই জায়গায়, কমিউনিস্টদের সাথে, বামপন্থীদের সাথে, ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী লুটেরা যারা, তাদের দলের ফারাকটাই তো এই জায়গাটা। যে কোনো নাম নেই তারা আসুক না কেন, এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে এই সন্ত্রাস এটাকে উপজীব্য করছেন। 4 বছর হয়ে গেল তো, আর কতদিন ভাবছেন এভাবেই 23-এর নির্বাচন এইভাবে করবেন? পঞ্চায়েতে যা করেছিলেন, নগরের অন্তর্বর্তী নির্বাচনে যা করেছিলেন, এবারের নগরের নির্বাচনের মধ্যে সেভাবে সবটা করে উঠতে পারেনি। ত্রিপুরার মানুষ বাধা দিয়েছে। হ্যাঁ, 20টা জায়গায় পারেনি, 13টা জায়গায় পেরেছে। এখন এই 13টা জায়গায় এদের নাভিশ্বাস উঠেছে, চোখের ঘুম চলে যাচ্ছে। কি জানি হয়, কি জানি হয়, কি জানি হয়, কার কোন মন্ত্রিত্বের চেয়ার বসতে গিয়ে দেখবে নাই মাটিতে উল্টে পড়ে যাচ্ছে। এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে
আমরা রিপোর্ট পাচ্ছি তাদের কর্তা ব্যক্তি যারা, তারা নাকি অফিসারদের বলছেন চোখ কান বন্ধ করে রাখো, যে যা খুশি তা বলবে, আমাদের কাজ আমরা করব, ওরা ওদের কথা বলবে, তোমরা কিছু করবে না, তোমরা সবুজ বালকের মতো অথবা কাঠের পুতুলের মতো চুপচাপ থাকবে, এরকম বলছে। আমরা কি করে জানবো? যাদের সামনে বলছে তাদেরই কেউ কেউ নানাভাবে এই খবর আমাদের কাছে পাঠাচ্ছে, এই কিন্তু হচ্ছে সাবধান হন, সাবধান হন, সাবধান হন। আমরা বলছি আমাদের সাবধানতার প্রশ্ন নেই তো, সাবধান তো রাজ্যের মানুষ হবে। মানুষ হতে শুরু করছেন, আপনারা শুনেছেন কি হয়েছে, এখন তারা কি করবার চেষ্টা করছে। এই যে জায়গাটা, এই জায়গাটা, এই নির্বাচনটা একটা গুরুত্ব নিয়ে এসছে। যে লড়াইয়ের কথা এতক্ষণ বললাম, এর থেকে এই নির্বাচনী লড়াইটা আলাদা না, এটা একটা রাজনৈতিক সংগ্রাম। অর্থনৈতিক যে আন্দোলন, দাবি দেওয়ার, সে আন্দোলনের পথ বেয়েই এই সংগ্রামটার মধ্যে আপনি এখন গিয়ে অংশগ্রহণ করছেন। ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, এটা তো শুধু ঘরে বসে বসে মানে দাঁত কিরমির করলে হবে না। যারা সুযোগটা পেয়েছে এই নগরের নির্বাচন, প্রতিফলন ঘটান। এটা নগরে ভোট দিলে পরে কি হবে কি হবে না সেটা আলাদা কথা। এবার আর নগরের নির্বাচনে কিন্তু রাস্তাঘাট, জলকল এগুলো নিয়ে মানুষ প্রশ্ন করছে না, ভোট দিতে পারবো কিনা। আরে আপনার ভোট, আপনি দেবেন যদি সিদ্ধান্ত করেন, কে আপনাকে আটকাবে? দল বেঁধে যাবেন, কেউ আটকাবার চেষ্টা করলে বলতে হবে যে আমি তো ভোট দিতে যাচ্ছি, আটকাচ্ছেন কেন? আপনি আপনার ভোট দিন, আমি আমার ভোট দেব দলবদ্ধভাবে। এই যে গুলমাল বাঁধাবার চেষ্টা প্রতিহত করুন। এদের পেছনে কত লোক আছে, হাতে লাঠি সুটা বাদ দিলে এদের কি শক্তি? মানুষ যদি রুখে দাঁড়ায় পারবে মানুষের পথ আটকে রাখতে বেশিক্ষণ? কাজে এই জায়গাটা, এটা কি, এটা সোনামুড়ায় কোন দিক দিয়ে ড্রেন হবে, কোন দিক দিয়ে জলের কল যাবে, পানীয় জলের পাইপটা যাবে, এই চিন্তার থেকেও বড় চিন্তা হচ্ছে বাঁচবো কি করে। এটাই তো মূল প্রশ্ন চলে আসছে। শান্তি, সংহতি, সম্প্রীতি। যে বাংলাদেশের দুর্গাপূজার সময় যে ঘটনা ঘটল, নিন্দাজনক, আমরা নিন্দা জানিয়েছি। বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি ঝাঁপিয়ে পড়েছেন এর বিরুদ্ধে, সরকারও, আমাদের দেশেও আমরা তার প্রতিবাদ করছি। আপনাদের এখানে শুনলাম নাগরিক কমিটির উদ্যোগে একটা বিরাট বড় সমাবেশ আপনারা করেছেন দল মতের ঊর্ধ্বে উঠে, তারপরেও গোলমাল করার চেষ্টা করছে। কি হচ্ছে এগুলো? একদিকে বলছে মানে ওই সাপ ছেড়ে দিচ্ছে বিষ ঝালার জন্য, আরেকদিকে উজাব পাঠাচ্ছে বাঁশি বাজিয়ে সাপের বিষ তোলার জন্য। দুটি হচ্ছে একটা জায়গা থেকে। কি ব্যাপার? মানুষ এত বোকা, বুঝে না কিছু। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে গণতন্ত্র, কথা বলার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সমালোচনা করার অধিকার, কোনটা ভালো কোনটা মন্দ আমার বলবার অধিকার, এটা থাকবে না। এর সঙ্গে ভোটের সম্পর্ক আছে। বাড়িতে থাকতে পারবো না, যেখানে জন্মকর্ম বড় হলাম, মা বাপ দাদু কাকা জ্যাঠা জেঠি, মানে সেই বাড়িতে থাকতে পারবো না। কিরকম কথা হলো? এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু এই ভোটটা এসছে। কাজেই এটা রাস্তাঘাট, ড্রেন, এগুলো ভাববেন না বলছি না, কিন্তু মূল এই প্রশ্নগুলো সামনে চলে এসছে। কাজেই এরকম পরিস্থিতিতে আপনাদের কাছে আমাদের যেটা আবেদন, আমি তো সংক্ষেপে বলবো ভেবেছিলাম, কিন্তু এর চেয়ে সংক্ষেপ বলতে পারলাম না। আপনাদের কাছে আবেদন হচ্ছে, যেই নগরে নগরে ভোট হবে, আমি শুধু সোনামুড়ার কথা বলছি না, মেলাঘরের কথা বলছি না, সব জায়গায় দলবদ্ধভাবে সংকীর্ণ দলীয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে গণতন্ত্র পুনরুদ্ধার, নিজের অধিকার ভোগ করার অধিকার, শান্তি এবং সম্প্রীতি, এটাকে রক্ষা করার মধ্য দিয়ে সামনের দিনে বেঁচে থাকার জন্যে যে কাজ চাই, মজুরি চাই, খাদ্য চাই, এই লড়াইটাকে তীব্র করা, ঘরের ছেলে মেয়ের কাজের ব্যবস্থা করা, এই যে প্রশ্নটা,
এই প্রশ্নটাকে আরো শক্তিশালী করার জন্য এই নির্বাচনে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। যদি ঠিকমতো নিজেরা দলবদ্ধভাবে ভূমিকা নিতে পারেন, দেখবেন এরা যারা এই সমস্ত কাণ্ড কারখানা করছে তাদের কোনো নৈতিকতা নাই, এরা দুর্বল আদর্শের দিক থেকে, রাজনীতির দিক থেকে, কর্মসূচির দিক থেকে, প্রশাসন পরিচালনার দিক থেকে। তাই মানুষকে ওরা ভয় পাচ্ছে, ভয় পেয়েই আপনাকে ভয় দেখাবার চেষ্টা করছে। কাজে একটু ঘুরে দাঁড়ান, দেখবেন ওরাই পালাবে, ওরাই পালাবে। ওদের ক্ষতি করতে বলছে না, যাদেরকে পাঠাচ্ছে তারা তো আপনার ঘরের ছেলে মেয়ের মতো বয়স। একটু যদি পিঠে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বোঝাবার চেষ্টা করেন, 2 দিন 4 দিন পর দেখবেন মাথা নুয়ে বলছে ভুল করে ফেলেছি। এটাও করতে হবে, এদের ফিরিয়ে আনতে হবে আমাদের। এরা জন্মসূত্রে শত্রু হয়ে জন্মায়নি, খারাপ কাজের জন্য জন্মায়নি। শোষকরা, লুটেরা যারা, ওই যে সমস্ত কথাবার্তা শ্যামল চক্রবর্তী বলছিলেন সোনামারার অভিজ্ঞতা দিয়ে, তারা তাদের স্বার্থ রক্ষা করার জন্য এই ছেলেদেরকে তারা বিপদগামী করছে। একটু ধৈর্য ধরে যদি বুঝাতে পারেন, তাদেরকে আপনারা জয় করে আপনাদের সঙ্গে আনতে পারবেন। গালবন্ধ না, যুক্তি দিয়ে কথা বলুন, নিজে বিষয়গুলোকে যুক্তিসঙ্গতভাবে বুঝবার চেষ্টা করুন এবং মানুষকে জয় করার চেষ্টা করুন। এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার।